10 মিনিট আরজি মুসাবিদা শিখুন। আরজি লেখার জন্য 14টি ধাপ আপনাকে মনে রাখতে হবে। শুরুতেই আদালতের নাম, মোকদ্দমার নম্বর ও সন, বাদীর নাম ও ঠিকানা, বনাম শব্দটি, বিবাদীর নাম ও ঠিকানা, মোকদ্দমার মূল্যমান, মোকদ্দমার বিষয় এবং উপরোক্ত বাদী নিম্নোক্ত বর্ণনা করছেন যে এই শব্দগুলি উল্লেখ করতে হবে। 9 নম্বর যে বিষয়টি হলো, যে ঘটনার ভিত্তিতে মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে সেই ঘটনাটির সময় অনুসারে কয়েকটি প্যারাগ্রাফ, যেদিন মোকদ্দমাটি ঘটেছে সেই মোকদ্দমার নালিশের কারণ উল্লেখ করতে হবে এবং তারিখ উল্লেখ করতে হবে। মোকদ্দমাটি যে আদালতের এখতিয়ারের দিনে অবস্থিত সেই আদালতের এখতিয়ার বর্ণনা করতে হবে এবং যে আদালতের এখতিয়ারের দিনে এই মোকদ্দমাটা অবস্থিত সেই আদালতে যথাযথভাবে কোর্ট ফিস দায়ের করা হয়েছে এই বিষয়টি উল্লেখ করতে হবে। মোকদ্দমায় প্রার্থনার অংশ উল্লেখ করতে হবে এবং তফসিল উল্লেখ করতে হবে, তফসিলের পর চৌহদ্দি উল্লেখ করতে হবে এবং সত্যপাঠ উল্লেখ করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি মনে রাখতে চান সেক্ষেত্রে শুরুতেই আপনাকে আদালতের নাম দিয়ে একটি আরজি মুসাবিদা করতে হবে। বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, ঢাকা, এটি হচ্ছে আপনার মোকাম। তাহলে যদি কোনো আদালতের নাম শুরুতেই আপনি লেখেন সেক্ষেত্রে শুরুতেই লিখবেন মোকাম বিজ্ঞ সহকারী জজ আদালত, ঢাকা। এরপর দেওয়ানি মোকদ্দমা নং -/2024 আপনি উল্লেখ করবেন। বাদীর নাম দিবেন এবং পূর্ণ ঠিকানা দিবেন। পূর্ণ ঠিকানা দেওয়ার জন্য পিতা, গ্রাম, পোস্ট, থানা এবং জেলা বাদীর উল্লেখ করতে হবে। বনামের নিচে কোনো ধরনের দাগ হবে না, আপনি বনাম যথাযথভাবে উল্লেখ করবেন। এরপরে আপনি বিবাদীর নাম ও ঠিকানা যতটুকু জানা যাবে ততটুকুই আপনি উল্লেখ করবেন। এরপরেই আপনার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, আপনি মোকদ্দমার মূল্যমানটি উল্লেখ করবেন এবং মূল্যমানের সাথে কিন্তু আদালতের কোন আদালতে আপনি মামলাটি দায়ের করবেন সেটি নির্ভর করে, তাই মূল্যমানের উপর নির্ভর করে কিন্তু আপনি মোকাম নির্ধারণ করবেন। এরপর যে কারণে আপনি মামলাটি করতে এসেছেন সেই মোকদ্দমার বিষয়বস্তু উল্লেখ করতে হবে। মোকদ্দমার বিষয় হলো 8 ও 42 ধারায় সত্য সাব্যস্ত খাস দখলের মামলা আমরা দায়ের করতে এসেছি। এই যে অংশটুকু আপনারা দেখছেন এইটাই হচ্ছে টাইটেল। এই টাইটেলটুকু আপনাকে ঠিক করতে হবে এবং এই টাইটেলটুকু ঠিক করতে হলে আপনাকে ছোট্ট একটা টেকনিক মাথায় রাখতে হবে। মো মো বা ব বি মো ম, অর্থাৎ মতে মোকদ্দমা মোকাম, মতে মোকদ্দমার নং, বাতে বাদী, বতে বনাম, বিতে বিবাদী, মতে মোকদ্দমার মূল্যমান এবং মতে মোকদ্দমার বিষয়বস্তু। এই ছোট্ট একটা টেকনিক আপনাকে মাথায় রাখতে হবে যে মম বা ববি মম উজে, অর্থাৎ উতে হবে উপরোক্ত বাদী নিম্নোক্ত দাবি করছেন যে এই বিষয়টি, বিষয়ের ঠিক নিচে দিয়ে আমরা ছোট ছোট করে প্রশ্ন দেখে মামলার যে বিষয় আছে সেগুলো উল্লেখ করে দিব। যে কোনো আর্জিতে আমরা এই 2টা লাইন ব্যবহার করতে পারি যে বাদী একজন সহজ সরল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে, অপরদিকে বিবাদী একজন সন্ত্রাসী, সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী, ভূমিদস্যু, চতুর প্রকৃতির লোক বটে। বাদী পৈতৃক সূত্রে উক্ত জমির মালিক এবং 4 নম্বর যে কোটেশন আমরা বলতে পারি, বিবাদী ভুয়া দলিল দিয়ে, বানোয়ার দলিল দিয়ে বাদীকে বেদখল করে সম্পত্তি থেকে বের করে দিয়েছেন। এরপর একটি আর্জিতে যে বিষয়গুলো উল্লেখ করতে হয়, অবশ্যই নালিশের তারিখ, যেদিন মামলার কারণ ঘটে সেদিনটি উল্লেখ করতে হবে। অর্থাৎ এরপরে আপনাকে উল্লেখ করতে হবে আর্থিক এখতিয়ার। বিগত ড্যাশ তারিখে বাদী সত্য দাবি করায় বিজ্ঞ আদালতে মামলা দায়েরের কারণ উদ্ভব হয়, অর্থাৎ বিবাদী বাদীর এগেনস্টে যে সত্যটা দাবি করেছে সেটি মামলার কারণ যেদিন উদ্ভব হয়েছে সেই বিষয়টি আপনি আদালতকে জানাবেন। বিজ্ঞ আদালতে আর্থিক এখতিয়ার থাকার কারণে আপনার আদালতে খাস দখল পুনরুদ্ধারের মামলাটি রুজু করিলাম, অর্থাৎ আদালতের বিচারের এখতিয়ার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আর্জিটি ফেরত দিয়ে দিতে পারেন। তাই আদালতের বিচারের এখতিয়ার আছে সেই বিষয়টিও আর্জিতে উল্লেখ করে দিতে হবে এবং এর পরবর্তীতে আদালতে যথাযথভাবে এখতিয়ার সম্পন্ন আদালতে
কোর্ট ফিদারের মাধ্যমে মামলাটি দায়ের করা হয়েছে, এই বিষয়টি উল্লেখ করতে হবে। এরপরে মোকদ্দমাটি অন্য আইন দ্বারা বারিত নয়, এটি আপনি যে কোনো আর্জিতে এটুকু দিয়ে দিতে পারেন। শুনানির সময় অন্যান্য বক্তব্য এবং যাবতীয় তথ্য উপস্থাপন করা হবে। দেখেন, এইটুকু দেওয়ার পর আপনাকে মাথায় রাখতে হবে যে একদম খাতার মাঝামাঝি থেকে আপনার পরবর্তী যে অংশটুকু আছে সেই অংশটুকুতে আপনার প্রতিকার চাইতে হবে। আপনি যদি প্রতিকার না চান সেক্ষেত্রে কিন্তু আদালত কোনো ধরনের প্রতিকার মঞ্জুর করবে না। তাহলে প্রতিকারের যে অংশটুকু আছে সেই অংশটুকু হলো, অতএব বিজ্ঞ আদালতের নিকট আকুল আবেদন তিনি যেন নিম্ন তফসিলভুক্ত উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে ন্যায় বিচারের স্বার্থে বাদীপক্ষে এবং বিবাদীর বিরুদ্ধে মামলার খরচসহ আদেশ দানে মর্জি হয় বা ডিক্রি প্রদানে মর্জি হয়, এই অংশটুকু আপনাকে স্পষ্ট করে প্রতিকারে উল্লেখ করতে হবে। আপনি যদি প্রতিকার না চান, আদালত কোনো প্রতিকারই মঞ্জুর করবে না। এরপরে প্রতিকারের আরেকটু যে অংশ আছে, এবং বিজ্ঞ আদালত ন্যায় বিচার করে আবেদনকারীকে চিরকৃতজ্ঞ রাখবেন, এইটুকু যদি সম্মানসূচক বিষয় আপনি প্রত্যেক আর্জিতেই উল্লেখ করে দিতে পারেন। এরপরে আপনি বিনীত নিবেদন নিজের নাম স্বাক্ষর করবেন এবং তারিখ দেবেন। মনে রাখতে হবে যে আপনি যদি আর্জি মুসাবিদা করেন সেক্ষেত্রে আর্জিতে অবশ্যই তফসিল উল্লেখ করতে হবে, এবং তফসিলে যে সকল বিষয় থাকবে, জেলা, থানা, মৌজা নং, জেএল নং, খতিয়ান নং, দাগ নং, জমির পরিমাণ, অর্থাৎ তফসিলের পরিচিতি দেওয়ার জন্য এই বিষয়গুলো আর্জিতে আপনার উল্লেখ করতে হবে। এবং বারবার কিন্তু এগুলো প্র্যাকটিসের বিষয়। আপনি চৌহদ্দি আর্জিতে উল্লেখ না করে কিন্তু মামলা খারিজ হয়ে যাবে। অর্থাৎ তফসিলের পর আপনাকে চৌহদ্দি দিতে হবে। চৌহদ্দির ক্ষেত্রে আপনার খাতা বরাবর একদম উপরে হচ্ছে উত্তর এবং নিচে হচ্ছে দক্ষিণ, এবং খাতার যে বাম সাইড আছে এটি হচ্ছে পশ্চিম, এবং ডান সাইডে কিন্তু পূর্ব দিকে জড়িত। অর্থাৎ কোনো চৌহদ্দি লেখার সময় আপনার ডানে বামে উপরে নিচে কারা আছে এই বিষয়টি কিন্তু আপনি মাথায় রাখবেন। এবং চৌহদ্দি দেওয়ার পরে আপনাকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটুকু, সেই গুরুত্বপূর্ণ অংশ হলো একটি আর্জির সত্যপাঠ। একটি হলফনামা এবং সত্যপাঠ দিয়ে আর্জি এবং দরখাস্তকে আলাদা করা যায়। তাহলে সত্যপাঠ দেওয়ার পরে অবশ্যই আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে। তাহলে সত্যপাঠে বলা আছে, উপরোক্ত বর্ণনা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য জেনে নিযুক্ত আইনজীবী সাহেবের চেম্বারে বসে অত্র সত্যপাঠ সরল বিশ্বাসে কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজ নাম স্বাক্ষর করিলাম। আবেদনকারী স্বাক্ষর দিবেন। এখন এই আর্জিতে টেকনিকগুলো যদি আপনি মনে রাখেন এবং আর্জিতে কী বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে এই বিষয়গুলো যদি আপনি মনে রাখেন, খুব সহজেই কিন্তু একটি আর্জি আপনি মুসাবিদা করতে পারবেন। এবং একটি আর্জি মুসাবিদা করার জন্য এই যে ফরম্যাটটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটা ধরে ধরে যদি আপনি প্র্যাকটিস করেন এবং 10 মিনিট করে যদি প্রতিদিন সময় দেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটি খুব সহজেই আপনি জানতে পারবেন। অ্যাডভোকেটশিপ এমসিকিউ ও রিটেন নতুন ব্যাচে আমরা সরাসরি বা অনলাইনে সপ্তাহে 5 দিন ক্লাস করাচ্ছি। যারা আমাদের এই ক্লাসগুলোতে ভর্তি হতে চান তারা ফোন দিবেন লার্নেড ল একাডেমি 01817451565 নাম্বারে, অথবা 01713847150 নাম্বারে। একটি ভালো প্রস্তুতি বদলে দিতে পারে আপনার জীবন ও পরিবারের ভবিষ্যৎ।